একজন ব্যক্তি তার 5 বছরের কারাদণ্ডের ঠিক পঞ্চম বছরে এসে জেলখানা থেকে পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার একদিনের মধ্যে তাকে আবার ধরে ফেলা হয়। ধরে ফেলার পরে তার আহ কারাভোগটা আরো 5 বছর বাড়ানো হয়। ঠিক ওই 5 বছরের চতুর্থ বছরে সে আবার পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার 1 ঘন্টার মধ্যে তাকে আবার ধরা হয় এবং তার কারাদণ্ড আবার বাড়িয়ে দেওয়া হয়। ঠিক পরবর্তী 3 বছরের যে কারাদণ্ড বাড়িয়ে দেয়, ওখানে 2 বছর 6 মাস যাওয়ার পর সে আবার পালিয়ে যায় এবং তাকে সে পালিয়ে যাওয়ার 30 মিনিটের মধ্যে আবার ধরে ফেলা হয়। এরকম করতে করতে 5 বছরের কারাদণ্ডটা সংখ্যায় উঠে দাঁড়ায় 19 বছরে। এই 19 বছর জেল খেটেছেন শুধুমাত্র এক টুকরো রুটির জন্য, এক টুকরো রুটি চুরি করার জন্য। 19 বছর জেল খাটার পর যখন তিনি বাইরে বেরিয়ে আসেন, তখন মানুষ তাকে প্রচন্ড পরিমাণে ঘৃণা করতো। কারণ ওই সময়ের প্রেক্ষাপটে কয়েদি বা যারা হচ্ছে কারাগার ফেরত আসামি ছিল, তাদেরকে প্রচন্ড পরিমাণে ঘৃণা করা হতো। এতটাই ঘৃণা পাত্র ছিলেন তিনি, তাকে তার নিজের পয়সা দিয়ে কেউ খাবার পর্যন্ত দিত না। ঠিক ওই সময় এসে তাকে এক পাদ্রী তাকে আহ সাহায্য করে এবং তাকে খাওয়ার দাওয়াত দিয়ে তাকে উপদেশ দেয়, তুমি কি একটা ব্যবসা দাঁড় করাও। সে ফাদার বা সেই পাদ্রীর সহায়তা নিয়ে ভালজা নামে সে কয়েদি একটি অলংকারের বিজনেস দাঁড় করায় এবং কিছুদিন পরেই সেই অলংকার বিজনেসটা সে খুবই সফল হয় এবং সফল ব্যবসায়ী রূপান্তরিত হয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তার পিছু ছাড়েনি। 46 বছর যখন বয়স, ঠিক ঠিক তখন যে কোনো একটা ব্যবসায়িক ঝামেলার কারণে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এই 46 বছর বয়সে, মধ্য বয়সে এসে তিনি আসলে জীবনের এত বড় একটা দাগ, জীবনের একটা বড় একটা বোঝা নিতে পারেননি। তিনি কারাগার থেকে পালিয়ে যান এবং অন্যত্র তার অন্য একটা পরিচয়ে তিনি নিজেকে আবারও হলো যে সাজাতে থাকেন, নিজের জীবনটা আবারও হলো যে উপভোগ করতে থাকেন। ঠিক ওই সময় এসে কোজেট নামক এক কন্যাকে তিনি দত্তক নেন। দত্তক নিয়ে তাকে নিজের মেয়ের মতো পালতে থাকেন। কোজেট বড় হতে থাকে। কোজেটের সাথে জাভালজার একটা পিতৃত্ব এবং একটা মেয়ে সুলভ বন্ধন তৈরি হয়। এতটা তার জাভালজার সম্পূর্ণ জীবনের কেন্দ্র বিন্দু হয়ে ওঠে কোজেট। এই কোজেট যখন যতই বড় হতে থাকে, তার জীবনটা ততটাই রঙিন হতে থাকে এবং একটা সময় এসে কোজেট একটি ছেলের প্রেমে পড়ে এবং খুব স্বভাবতই ঠিক তার বাবাকে ছেড়ে তার প্রেমিক পুরুষের কাছেই চলে যায় কোজেট। ঠিক যখন জাভালজার জীবনের শেষ সময়, তার জীবন উপসংহারের সময় তার মেয়েকে যখন খুব দরকার ছিল, ঠিক ওই সময় তার মেয়ে এবং মেয়ের জামাইয়ের সাথে তার একটা ভুল বোঝাবুঝি তৈরি হয় এবং জাভালজার জীবন উপসংহার শেষ হয় কোজেট কোজেট বলতে বলতে, তার মেয়ের নামটি বলতে বলতে তার জীবনের পরিসমাপ্তি টানা হয়। আমরা এই যে এতক্ষণ কথা বললাম, এই পুরো সম্পূর্ণ বিয়োগান্তক এবং মারাত্মক দুঃখ দুর্দশার কাহিনী যে উপাখ্যান, সেটি ছিল লা মিজারাবল নামে একটি উপন্যাসের উপাখ্যান। হ্যাঁ, লা মিজারেবল বইটি লিখেছেন ভিক্টর হুগো। কেন আজকে হঠাৎ করে তাহলে ভিক্টর হুগোর এই লা মিজারেবল বইটির কথা বললাম? কারণ এই লা মিজারেবল বইটির যে লেখক ভিক্টর হুগো, আজ তার মৃত্যুবার্ষিকী, 22শে মে ভিক্টর হুগোর মৃত্যুবার্ষিকী। কেন ভিক্টর হুগোর মৃত্যুবার্ষিকীটাই হলো যে আমার এত এই পরিমাণে দাগ কেটেছে, কেনই ওনাকে স্মরণ করে শ্রদ্ধা জ্ঞাপন করছি? কারণ আমি যখন সপ্তম শ্রেণীতে ছিলাম, যখন আমাদের উচ্চ মাধ্যমিক, তখন বিশ্ব সাহিত্য কেন্দ্র আমাদেরকে 11টি বই দিত পড়তে এবং পড়া শেষ করে আমরা পরীক্ষা দিতাম। যারা যারা পরীক্ষা উত্তীর্ণ হতো তাদেরকে বই দেওয়া হতো উপহার হিসেবে, শুভেচ্ছা উপহার, অভিনন্দন উপহার। ষষ্ঠ থেকে হলো দশম শ্রেণী পর্যন্ত উপহারগুলো পেয়ে আসছি এবং সপ্তম শ্রেণীতে এসে যেই উপন্যাসটি, 11টি বইয়ের মধ্যে যে উপন্যাসটি আমার সবচেয়ে বেশি দাগ কেটেছে, লা মিজারেবল, ক্লাস ফাঁকি দিয়ে পড়েছিলাম এবং সেই যে উপন্যাসের দাগ কাটা আজও হলো যে মনে হয় সে ক্ষতটি আজও সারেনি। ভিক্টর হুগো তার লেখনীর মাধ্যমে এত বড় একটা আলোড়ন সৃষ্টি করেছিলেন আমার হৃদয়ে। সেজন্য ভিক্টর হুগোকে, লা মিজারেবল খ্যাত ভিক্টর হুগো একটু মানে বুকের হৃদয়ের গহীন ও গহনতম শ্রদ্ধা জানাচ্ছি। এবং যারা যারা লা মিজারেবল পড়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন আসলে কত চমৎকার ভাবে তিনি একটি দুঃখিত মানুষের জীবনকে তার লেখনীর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আর যারা যারা পড়েননি তাদেরকে সবাইকে অনুরোধ করবো, সময় এবং নিজের ব্যস্ততার ফাঁকে বইটি পড়ে ফেলুন। বইটি পড়লে আপনার জীবন দর্শন এবং জীবনকে দেখার এক অন্য দৃষ্টিভঙ্গি তৈরি হবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বই নিয়ে। ততদিন পর্যন্ত টাটা, আল্লাহ হাফেজ, সালাম, বাই।